চট্টগ্রামে পেশি শক্তি ও অস্ত্রের মহড়ার শঙ্কায় বিএনপি জামায়াতের প্রার্থীরা শান্তিপূর্ণ নির্বাচন চ্যালেঞ্জ দাবি করে ব্যবস্থা নেয়ার তাগাদা। ছিনতাই চক্রের স্বর্গরাজ্য গাজীপুরের টঙ্গী। ব্যস্ত সড়ক, অলিগলি, আবাসিক এলাকা, কোথাও নিরাপদ নন সাধারণ মানুষ। ভয়াবহ আতঙ্ক নিয়ে চলাচল। বাংলাদেশ ভারত সম্পর্ক টানাপোড়েনের প্রভাব আমদানি রপ্তানি বাণিজ্যে। 6 মাসে বেনাপোল স্থল বন্দরে রাজস্ব ঘাটতি 1013 কোটি টাকা। এবং ইটভাটার কালো ধোঁয়ায় হুমকির মুখে সাভারের পরিবেশ ও জনস্বাস্থ্য। প্রশাসনের বিশেষ অভিযান শেষ হলে ভাটায় আবারও শুরু হয় কর্মযজ্ঞ। আগামী নির্বাচনে চট্টগ্রামে পেশি শক্তির প্রয়োগে অস্ত্রের মহড়ার শঙ্কায় বিএনপি জামায়াতের প্রার্থীরা কয়েকটি আসনে শান্তিপূর্ণ নির্বাচন চ্যালেঞ্জ দাবি করে রিটার্নিং কর্মকর্তাকে ব্যবস্থার তাগাদা দিয়েছেন কেউ কেউ। অবৈধ অস্ত্র উদ্ধারে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনার কথা বলছে প্রশাসন। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় 2022 সালে একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চিত্র এটি। প্রকাশ্যে অস্ত্র নিয়ে দুপক্ষের মহড়া তোলপাড় সৃষ্টি করে সারা দেশে। তবে অস্ত্রধারীদের গ্রেপ্তার কিংবা অস্ত্র উদ্ধার কোনোটি করতে পারেনি প্রশাসন। 2024-এর 5ই আগস্টের পর চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া 184টি অস্ত্রের এখনও হদিস মেলেনি। তার মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার পরও বিভিন্ন এলাকায় প্রার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর হামলা বেড়েছে উদ্বেগজনকভাবে। এসব হামলায় ব্যবহার হচ্ছে আগ্নেয়াস্ত্র। আসছে নির্বাচনেও অস্ত্রের মহড়ার আশঙ্কা করছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। ভোটের আগেই অস্ত্র উদ্ধার না হলে কয়েকটি আসনে শান্তিপূর্ণ নির্বাচন চ্যালেঞ্জ হবে বলে মনে করেন কেউ কেউ। আমরা আশা করব অতি শীঘ্রই 2-1 দিনের মধ্যেই একটা বিশেষ অভিযান পরিচালনা করে সাতকানিয়া লোহাগাড়ার অবৈধ অস্ত্রগুলি উদ্ধার করবে প্রশাসন এবং জনমনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দেবে। অস্ত্র উদ্ধারটার ব্যাপারে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা এবং বিভিন্ন যারা রয়েছেন তাদেরকে এই ব্যাপারে আরও সিরিয়াস হতে হবে। তবে গতকাল থেকে এই ব্যাপারে অনেক পদক্ষেপ নিচ্ছে। ইচ্ছা করলে সে অস্ত্র ঝঞ্ঝানের বন্ধ হতে পারে। প্রশাসনকে সজাগ থাকতে হবে। লেভেল প্লেইং ফিল্ড ব্যবস্থা করবে প্রশাসন, আমি আশা করি। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে রাউজান ও সাতকানিয়া লোহাগাড়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে, যদিও প্রশাসন বলছে অস্ত্র উদ্ধারে শীঘ্রই শুরু হবে বিশেষ অভিযান। আমরা এই বিষয়ে কনসার্ন আছি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোর সাথে, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি যারা আছে তাদেরকে আমরা বলেছি যে অস্ত্র উদ্ধারের জন্য আমাদেরকে স্পেশাল এফোর্ট দিয়ে অস্ত্রগুলো উদ্ধার করতে হবে এবং সবচেয়ে বড় কথা যে উৎসবমুখর যে পরিবেশ সেটা নিশ্চিত করার জন্য এই অস্ত্রগুলো আমাদের উদ্ধার করতে হবে। থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্রের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে লাইসেন্স দেয়া 146টি অস্ত্র উদ্ধার হয়নি এখনো। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান ভোলা 1 আসনে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রার্থী। হলফনামায় বলেছেন তার বার্ষিক আয় 10,000 টাকা। নির্বাচনে ব্যয় হবে 30,000 টাকা। এই টাকা পাবেন কোথায়? ধার করবেন আত্মীয় স্বজন আর বন্ধুদের কাছ থেকে। এত কঠিন বাস্তবতার মধ্যে নির্বাচন কেন? মিজানের বক্তব্য, সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে তিনি যেতে চান সংসদে। 2026 সালের জাতীয় নির্বাচনে প্রার্থী মিজানুর রহমানের দিনের শুরু হয় ভোটারদের মন জয়ের তৎপরতা নিয়ে। সম্পদ পৈতৃক ভিটায় জরাজীর্ণ কাঁচা একটি ঘর। মিজানের চাওয়া সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা সংসদে তুলে ধরা। শিক্ষা খাতে দুর্নীতি, তারপরে আপনার চিকিৎসা ক্ষেত্রে দুর্নীতি, রাস্তাঘাটের উন্নতি দুর্নীতি, সব দিকেই দুর্নীতি হচ্ছে। এই দুর্নীতিগুলো পরিবর্তন করতে চায়। আমার দৃঢ় বিশ্বাস যে এই ভোলা সদর 1 আসন থেকে আমি যদি নির্বাচন করি, এই ভোলার সাধারণ জনগণ সকল শ্রেণী বর্ণ সকলেই আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। 2024 সালে ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে 26,318 ভোট পেয়ে দ্বিতীয় হন মিজান। সেখান থেকেই সংসদ সদস্য নির্বাচনের অনুপ্রেরণা তার।
আমার নিজের প্রচারণা আমি নিজেই করি, আমার নিজের লিফলেট নিজেই দেই। আমি কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে সাধারণ জনগণ যারা জেলে, শ্রমিক, মুশি, এই সকল সাধারণ জনগণ তারা আমার এই বিষয়টাকে কিন্তু আসলে খুবই একটু ভিন্ন চোখে দেখে। ভোলা জেলার 4টি আসনে বৈধ 24 জন প্রার্থীর মধ্যে সবচেয়ে কম আয় মিজানের। টিউশনি থেকে বার্ষিক আয় মাত্র 10,000 টাকা, দিতে হয় না কোনো আয়কর। একা আড়ি আড়ি আমাকে খেদমত করে। কাউর ফিসে 10 টাকা খরচও করে না, আবার কেউ তো খায়ও না। যারা ওনাকে পছন্দ করে তারা ভোট দিবে, আর যদি যারা না পছন্দ করে তারা দিবে না। তা কিন্তু কখনো হাল ছাড়ে না। পল্লী চিকিৎসক শাহ আলমের ছেলে মিজানের জন্ম 1988 সালে। এসএসসি পাশের পর 2007 সালে নাবিক হিসাবে যোগ দেন নৌবাহিনীতে। 2019 সালে স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেন। গ্রামে ফিরে করেন টিউশনি ও সাহিত্য চর্চা। আমি নির্বাচিত হলে শুধু জনগণের কল্যাণের কাজ করব না, পাশাপাশি এটি হবে আমার টাকা ও পেশিশক্তির বিরুদ্ধে লড়াইয়ের দুর্গম যাত্রা। অনেক অভাব না পাওয়ার বেদনার মধ্যে মাটি আর মানুষ থেকে দূরে সরে যাননি মিজান। তাই সারা জীবন মানুষের ভালোবাসা নিয়ে তাদের পাশেই থাকতে চান তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নারায়ণগঞ্জ 4 আসনে এনসিপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় কাশীপুর ইউনিয়নের বাসমুলি এলাকায় এই ঘটনা ঘটে। এতে এনসিপির 2 জন কর্মী আহত হয়েছেন। তবে নিরাপদে আছেন এনসিপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ফতুল্লার কাশীপুর বাসমুলি এলাকায় সৌজন্য সাক্ষাতের সময় এক যুবক আল আমিনকে অনুসরণ করছিল। সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যুবকের জামার নিচে পাওয়া যায় বড় চাপাতি। এ সময় সে এনসিপির 2 জন কর্মীর ওপর হামলা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনার পর স্থানীয়রা ওই যুবককে পিটুনি দিলে কয়েকজন এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এদিকে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ফতুল্লা থানার ওসি। কলমের কালি নয়, জুলাই সনদের প্রতিটি অক্ষর লেখা হয়েছে শহীদের রক্ত দিয়ে। এটা মনে রাখলে জুলাই সনদ আর কখনো ভুল উণ্ঠিত হবে না, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। রংপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় ইমাম সম্মেলনে এমন কথা বলেন তিনি। এ সময় ইমামরা জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভূমিকা রাখার অঙ্গীকার করেন। গণভোটের মাধ্যমে দেশের চাবি আপনার হাতে, এই স্লোগানে বুধবার রংপুরে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় ইমাম সম্মেলন। শহীদ আবু সঈদ স্টেডিয়াম মাঠে সম্মেলনে অংশ নেন সহস্রাধিক ইমাম এবং একই সাথে বক্তারা গণভোটে হ্যাঁ ভোটের গুরুত্ব তুলে ধরেন। এ ব্যাপারে জনগণকে উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখার অঙ্গীকার করেন ইমামরা। জুলাই সনদে ইমামদের অবদানের কথা যুক্ত করা ও রাষ্ট্রীয় ভাতার দাবিও জানান তারা। ইমামরা অনেক ক্ষেত্রে বাধার সম্মুখীন হবে, তাহলে ইমামদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব বর্তমান সরকারের। ইমামদের বিশেষ ভাতার আওতায় আনার প্রতিশ্রুতি দেন ধর্ম সচিব। এই দেশে আলেমগণ সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ইমামদের ভাতা যাতে বৃদ্ধি পায় আরো 200 টাকা বাড়িয়ে দেওয়ার জন্য বলেছি। আমাদের আলেমদের জন্য 100 কোটি টাকা একটা ফান্ড করেছি এবং আমরা আশা করি এই বছরেই 20 জন আলেমকে আমরা বড় ইউনিভার্সিটিতে পিএইচডি করতে পাঠাবো। সাফের দলিল কায়েমের যে গণভোট, আমাদের জাতীয় জীবনকে পাল্টে দেবার যে পদক্ষেপ, এই গণভোট, এই গণভোটের বিরুদ্ধে বিলিয়ন ডলারের অপপ্রচার চলছে। যে সমস্ত বিষয় এই দলিলে নাই, কোথাও ঘুণাক্ষরও লেখা নাই, তারা মানুষকে গিয়ে বলছে যে গণভোটে হ্যাঁ দিলে ওটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নাই। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেন, দেশ বদলানোর সম্ভাবনার চাবিকাঠি গণভোটে হ্যাঁ চিহ্ন। আগামী নির্বাচনে মানুষকে ভোটমুখী করতে ইমামদের বিশেষ ভূমিকা রাখার আহ্বান তার। আমরা এখানে এসেছি এই কারণে যে জুলাই জাতীয় সনদে যে অঙ্গীকারগুলো রাজনৈতিক দলগুলো করেছেন, একটা সাম্য ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ, সেইটা যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে পারি। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইমাম সম্মেলন শেষে গণভোটের বিষয়ে রংপুরের কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় করেন অধ্যাপক আলী রিয়াজ। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।
যৌথ বাহিনীর হেফাজতে নিহত চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর দাফন আজ। ডাবলুর ছোট ভাই ও মা লন্ডন থেকে দেশে ফিরলে সকালে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন। এর আগে বুধবার জীবননগর পৌর ঈদগাহ ময়দানে জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাবলুর মরদেহের ময়নাতদন্ত হয়। এদিকে স্বামীকে হারিয়ে ছোট ছোট 3 সন্তান নিয়ে ভেঙে পড়েছেন স্ত্রী জেসমিন নাহার। স্বামীর মৃত্যুর ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে শাস্তির ব্যবস্থা নেয়ার দাবি তার। মঙ্গলবার দিনভর ডাবলুর মৃত্যুতে চুয়াডাঙ্গা জীবননগর উত্তাল ছিল। এখনও এলাকায় চলছে শোকের মাতম। আমি আমার বাবার খুনির হত্যার বিচার চাই। কেন আমাকে বাবাকে মেরে ফেললো? আমার বাবা কি অপরাধ করেছিল? উনি ভালো ছিল, এমন কোনো মানুষ নেই যে প্রতিদিন ওর কাছ থেকে 500-1000 টাকা ওষুধ টষুধ এইসব আমরা দেখে বলেছি তুই চলে কে করে দোষ। মাঠে ঘাটে থেকেছে রাত্রি। আমরা আশাবাদী যে আমরা এর একটা সুষ্ঠু বিচার হবে। যৌথ বাহিনীর হেফাজতে নিহত চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর দাফন আজ। সেখানকার আরও খবর জানাবো সহকর্মী কামরুজ্জামান সেলিমের কাছ থেকে। সেলিম, আজ কখন দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে জানাবেন। সানজিদা, এই কিছুক্ষণ আগেই কিন্তু শামসুজ্জামান ডাবলুর মরদেহ জীবননগর পৌর যে রয়েছে ঈদগাহ ময়দান রয়েছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজা পরেই কিন্তু পৌর যে কবরস্থান রয়েছে সেখানে কিন্তু তার দাফন কার্য সম্পন্ন করা হবে। এর আগে আপনাদেরকে আসলে জানিয়েছি যে তার ছোট ভাই এবং তার মমতাময়ী মা কিন্তু লন্ডনে অবস্থান করায় গতকালকে কিন্তু লাশ মরদেহ দাফন করা হয়নি। এ কারণে কিন্তু আজকে সকাল 10টায় কিন্তু তার যে জানাজা সেটি অনুষ্ঠিত হবে এবং এর পরই কিন্তু পৌর যে কবরস্থান রয়েছে তার দাফন সেখানে সম্পন্ন করা হবে। আমরা তার বাড়িতে এসে দেখেছি তার ছোট ছোট 3টি সন্তান কিন্তু কান্নায় ভেঙে পড়েছে, তারা বাবা হারিয়ে একেবারে নির্বাক হয়ে পড়েছে। আমরা তার স্ত্রীর সাথে কথা বলেছি, স্ত্রী যেটি বলছে যে তার স্বামীকে আসলে অকালেই প্রাণ দিতে হলো এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু আসলে শাস্তির দাবি কিন্তু বারবার করছে। তিনি যেটি বলছে তাকে আসলে পরিকল্পিতভাবে তাকে আসলে হত্যা করা হয়েছে। আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা যেটি আমাদেরকে জানিয়েছে তারাও কিন্তু এই ডাবলুর মৃত্যুতে বেশ শোকাহত হয়েছে। তারা বলছে যে এরকম মৃত্যু কিন্তু আসলে মেনে নেওয়া যায় না। আমরা গতকালকে কিন্তু যিনি পাবলিক প্রসিকিউটর রয়েছে মারুফ সারার বাবু, তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন গত মঙ্গলবারই তার কিন্তু যে ময়নাতদন্ত হয়েছে, ময়নাতদন্তের পরপরই কিন্তু জীবননগর থানায় একটি এজাহার দায়ের করেছে তার ভাই, কিন্তু সেটি এখনো কিন্তু আনুষ্ঠানিকভাবে এজাহারটি গ্রহণ করা হয়নি। তো সানজিদা, এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ পরিস্থিতি। সেলিম, ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে রাজমিস্ত্রির কাজে ভারতের চেন্নাই যাওয়ার প্রস্তুতিকালে 4 জনকে আটক করেছে বিজিবি। বুধবার রাতে জেলার বকচর সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করে 53 বিজিবি ব্যাটালিয়ন। বিজিবি জানায় এদের মধ্যে শাহিন নামের একজন মানব পাচারকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককারীরা শাহিনের মাধ্যমে ভারতের চেন্নাই যাওয়ার পরিকল্পনার কথা স্বীকার করে। পরে আটক 4 জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের আঁচ লেগেছে আমদানি রপ্তানি বাণিজ্যে। কমেছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলের রাজস্ব আদায়। 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে 1000 কোটি টাকার বেশি। শুল্কায়নে জটিলতা, পণ্যবাহী ট্রাক খালাসে দীর্ঘ সূত্রতাও এমন স্থবিরতার কারণ বলছেন খাত সংশ্লিষ্টরা। 2024 সালের 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েন চলছেই, যার প্রভাব পড়েছে আমদানি রপ্তানি বাণিজ্যে। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে 2024-25 অর্থ বছরের শুরুতেও প্রতিদিন গড়ে 450 থেকে 500 পণ্যবাহী ট্রাক প্রবেশ করত। চলতি অর্থ বছরে এই সংখ্যা নেমে আসে 300 থেকে 400-র মধ্যে।
কাস্টমস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম 6 মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 4,133 কোটি টাকা নির্ধারিত হলেও আদায় হয়েছে 3,120 কোটি টাকা। রাজস্ব ঘাটতির পাশাপাশি আমদানি বাণিজ্যের পরিসংখ্যানেও ধসের চিত্র স্পষ্ট। তথ্য বলছে 2024-25 অর্থবছরে দ্বিতীয়ার্ধে বেনাপোল বন্দর দিয়ে চলতি অর্থবছরে প্রথমার্ধের তুলনায় আমদানি কমেছে 1,67,609 মেট্রিক টন পণ্য। গত অর্থবছরে বন্দর দিয়ে প্রায় 20.5 লাখ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছিল, সেখানে এবছর আমদানি হয় 18,63,000 মেট্রিক টন পণ্য। শুধু সম্পর্ক নয়, অভ্যন্তরীণ অনিয়ম, জটিলতা ও অতিরিক্ত ব্যয়েও আমদানি কমেছে বলছেন আমদানিকারক ও C&F ব্যবসায়ীরা। বাংলাদেশ ভারতের সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে। অবনতির কারণে আমদানি রপ্তানি কিছুটা কম হচ্ছে। বিভিন্ন রকম যেগুলো বেশি ডিউটি দিতে সরকার রেভিনিউ আসে, এই আমদানিগুলো এখন বেনাপোল দিয়ে আমদানি হচ্ছে না। দুই দেশের সাথে সম্পর্ক উন্নতি করলে বা উন্নতি হলে যে রাজস্ব ঘাটতি এটা কেটে যাবে। শুল্ক ফাঁকির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে জরিমানা সহ আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কাস্টমসের এই কর্মকর্তা। পাশাপাশি শুল্কায়ন প্রক্রিয়া সহজ ও দ্রুত পণ্য খালাসের জন্য কাজ করছেন তারা। আমরা আশা করছি অর্থ বছর শেষে আমরা আমাদের যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে তা অর্জন করতে সক্ষম হব। চলতি অর্থ বছরের শেষ দিকে রাজস্ব আদায় আরও কিছুটা ঘুরে দাঁড়ানোর আশা কর্তৃপক্ষের। ডিভিসি নিউজ ডেস্ক। ইটভাটার কালো ধোঁয়ার প্রভাবে হুমকির মুখে সাভারের পরিবেশ ও জনস্বাস্থ্য। দূষণের ভয়াবহতা বিবেচনায় রাজধানী ঘেঁষা সাভার উপজেলাকে গেল বছর ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করে পরিবেশ অধিদপ্তর। এরপর থেকেই অঞ্চলটিতে ইটভাটা বন্ধে বিশেষ অভিযান নামে প্রশাসন। তবে অভিযান শেষ হলেই ভাটায় আবারও শুরু হয় কর্মযজ্ঞ। সেই সাথে বাড়তে থাকে দূষণের মাত্রাও। ঢাকার সাভারের শিমুলিয়া ইউনিয়নের গ্রামীণ পরিবেশে কৃষিজমির মাঝেই তৈরি হয়েছে ইট ভাটা। ভাটার চুল্লি থেকে নির্গত কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে দূষিত হচ্ছে পরিবেশ। দূষণ রোধে অবৈধ ভাটা বন্ধে সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। জরিমানার পাশাপাশি চুল্লি ভেঙে দিয়ে বন্ধ করা হয় ভাটাগুলো। তবে কিছুদিন না যেতেই ভাটাগুলোতে আবারও শুরু হয় ইট উৎপাদন। স্থানীয়দের দাবি, এ বিষয়ে নেওয়া হোক স্থায়ী ও কার্যকর পদক্ষেপ। যে জ্বালানির চাহিদা আছে, জ্বালানির চাহিদা মেটাতে গিয়ে বন উজাড় করা হচ্ছে, ফসলের জমির উর্বরতা নষ্ট হচ্ছে, একই সাথে কিন্তু স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে। মোটা অঙ্কের কিছু টাকা পয়সা দিয়ে তাদেরকে হাত করে এই ইট ভাটাগুলো বন্ধ করার পর আবার চালু করে। পানিশমেন্ট বাড়ানো না হলে এই পরিবেশ বিষয়ে যে অপরাধগুলো এগুলো বাড়তেই থাকবে। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, সাভারের বায়ু জাতীয় বার্ষিক নির্ধারিত মানমাত্রার প্রায় 3 গুণ ছাড়িয়েছে। এখানকার ইটভাটার এ দূষণ শুষ্ক মৌসুমে রাজধানী ঢাকাকেও আক্রান্ত করে। এসব বিবেচনায় গত বছর সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মানুষের হেলথকে রক্ষা করার জন্য সুস্বাস্থ্য এবং এয়ার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করা অত্যন্ত জরুরি। সেই জন্য অবৈধ ইটভাটাগুলো অনতিবিলম্বে বন্ধ করা উচিত। এদিকে অবৈধ ইটভাটা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। যে ইটভাটা পরবর্তীতে আবার করবে সেখানে আবার ব্যবস্থা নেওয়া হবে এবং সেক্ষেত্রে তাদের সঙ্গে এডিশনালি তাদের নামে মামলা দেওয়া হবে। সাভার উপজেলার প্রায় 107টি ইটভাটা রয়েছে। এর মধ্যে মাত্র 2টি ইটভাটায় পরিবেশ বান্ধব উপায়ে ইট তৈরি হয়। ডিভিসি নিউজ ডেস্ক। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, সাভারের পরিবেশ ও জনস্বাস্থ্য কেন হুমকির মুখে এবং ইটভাটা বন্ধে প্রশাসনের ভূমিকা কি জানাবেন? প্রথমে বলে রাখি, এই যে ইটগুলো উৎপাদন হচ্ছে এটা সাভারে কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে এই ইটগুলো উৎপাদন করে থাকে সাভারের বিভিন্ন ভাটায়। এর আগেও আমরা দেখেছি সাভারের আশুলিয়া অঞ্চলে নদীর পাড়ে গড়ে ওঠা ইট ভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল পরিবেশ দূষণের জন্য, এবং পরবর্তী সময়েও কিন্তু এই ইট ভাটাগুলোর যে কালো ধোঁয়া এবং এখানে কাঠকয়লা পুড়িয়ে যেভাবে ইটগুলো প্রস্তুত করা হয় সেই দিকটি বিবেচনায় রেখে কিন্তু পরিবেশ দূষণ রোধে প্রায়ই এই ধরনের অভিযান চলতো। তবে আমরা দেখতে পাই গত বছর প্রায় আগস্ট মাসের দিকে একটি প্রজ্ঞাপন জারি করে পরিবেশ অধিদপ্তর, এবং সেখানে উল্লেখ করা হয় যে সাভারের যে বায়ুর মানমাত্রা তা ইতিমধ্যে দূষিত বায়ুর মানমাত্রা প্রায় 3 গুণ অতিক্রম করে ফেলেছে। এতে আসলে এটি সরাসরি এই অঞ্চলে যেসব
কৃষি জমি রয়েছে এবং গবাদি পশুসহ মানুষের উপর কিন্তু আসলে যথেষ্ট প্রভাব ফেলছে। বিভিন্ন রোগে, শ্বাসকষ্টজনিত রোগকে ভোগার প্রবণতা ধীরে ধীরে বেড়ে উঠছে। এইসব দিক বিবেচনা করে কিন্তু আমরা দেখতে পাই যে পরিবেশ অধিদপ্তর সেই প্রজ্ঞাপনে জানিয়ে দেয় যে সাভার অঞ্চলটি দেশের প্রথম ডিগ্রেডেড হিসাবে ঘোষণা করা হয়েছে এবং এই অঞ্চলের এই দূষণটি যেহেতু শুষ্ক মৌসুমে এখানকার বাতাস ঢাকার দিকে প্রবাহিত হয় এবং কিছু সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পেয়েছি যে ঢাকার যে এই বায়ুর দূষণের পরিমাণ সেটি কিন্তু প্রায় দিনই অনেকটা বাড়তি থাকে। তো সেই দিকটি লক্ষ্য করে এই শুষ্ক মৌসুমে এই অঞ্চলের উপর দিয়ে যেহেতু বায়ু প্রবাহিত হয়ে ঢাকার দিকে প্রবেশ করে, সেটি কিন্তু সাভারের এই দূষণের কারণে ঢাকার যে বায়ু দূষণ সেটি আরও বেশি বাড়িয়ে দেয়। তো সব দিক বিবেচনায় এই পরিবেশ অধিদপ্তরের সেই প্রজ্ঞাপনে জানানো হয় যে সেপ্টেম্বর মাস থেকে, গেল বছরের সেপ্টেম্বর মাস থেকে সাভার অঞ্চলে আসলে কোনো ধরনের ইটভাটা বা বায়ু দূষণকারী প্রতিষ্ঠান চালু থাকবে না। তো সেই প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে বিভিন্ন সময়ে উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। গতকালও আমরা দেখতে পেয়েছি এই সাভারের এবং পার্শ্ববর্তী ধামরাই অঞ্চলে ইটভাটায় অভিযান ছিল। গতকাল ধামরাইয়ের ইটভাটায় প্রায় 5টি ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেগুলোকে 30 লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে প্রশাসনের এই কার্যক্রমের পরেও যেহেতু ইটভাটাগুলি চলে, সেখানে আসলে সাধারণ লোকজন এবং সচেতন নাগরিকদের দাবি এখানে আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন। সঞ্জিতা। শফি, ধন্যবাদ আপনাকে। পঞ্চগড়, চুয়াডাঙ্গা সহ কয়েক জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। টানা 8 দিন ধরে পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপাকে পড়েছে শীতার্ত মানুষ। ভোর থেকে হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে ধীর গতিতে চলাচল করে যানবাহনগুলো। তীব্র শীতে আলু মরিচের রোগবালাই বেড়ে গেছে। বোরো ধানের বীজতলা ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে চুয়াডাঙ্গায় আবারও শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সকাল থেকে সূর্যের দেখা মিললেও উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। পঞ্চগড় ডিস্ট্রিক্টে 15-20 দিনে খুব কুয়াশা জন্য আমাদের আলু বিরাট ধরার চিন্তাভাবনা বিরাট ধরতেছি। খুবই কুয়াশা, ছোট ছোট বাচ্চা নিয়ে কাজ করা যাচ্ছে না, খুব ঠান্ডা, কাপড় চোপড়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদ, হাসপাতালে রোগীদের চাপ কেমন দেখছেন? এছাড়া রোগীরা সঠিকভাবে সেবা পাচ্ছেন কিনা জানাবেন। এই মুহূর্তে আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ড, যেটা 8 নম্বর ওয়ার্ড হিসেবে পরিচিত। এখানে এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডে বেডের সংখ্যা আছে প্রায় 66টি। আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ এটা নিশ্চিত করেছে। আমরা এখানে দেখেছি যে বিশেষ করে চট্টগ্রামে যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতেও আসলে শিশু রোগীর সংখ্যা বেশি হওয়ায় এখানকার যে প্রথম দিকে যে সর্দি, কাশি এবং ঠান্ডাজনিত যে ডায়রিয়া এবং হচ্ছে যে নিউমোনিয়া আক্রান্ত রোগীরা প্রথম দিকে এলাকায় নগরীর স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিট করলেও পরবর্তীতে ওই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আসলে রোগী সংখ্যা বাড়ায়, তাদেরকে পরবর্তীতে এখানকার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে রেফার করা হয়। আমরা এখানে দেখেছি যে এখানে যে 66টা বেড রয়েছে সেই বেডের বিপরীতে আমরা আজকে এখন পর্যন্ত সকাল যে শুরু হয়েছে সেই আজকে 9:40 পর্যন্ত আমাদেরকে যেটা বললো যে এখানে প্রায় 30 জনেরও বেশি রোগী আজকে সকাল থেকে নতুন করে ভর্তি হয়েছেন। তো আমরা এখানে দেখেছি যে শ্বাসকষ্টের রোগী যেমন রয়েছে, সর্দি কাশির রোগীও তেমন রয়েছে। বিশেষ করে ডায়রিয়া এবং নিউমোনিয়া আক্রান্ত রোগীরা সবচেয়ে বেশি রয়েছে। আমরা এখানে যে বেড রয়েছে সেই বেড তবে একটা কথা বলে রাখা ভালো যে শীতের যে প্রকোপ ছিল চট্টগ্রামে সেটা গত 2-3 দিন একটু কমলো। এখানে যে শিশু আক্রান্তের সংখ্যা, যে রোগীর সংখ্যা, সেই রোগী বেড়েছে বলে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে। শিশু ওয়ার্ডে এমনি নর্মালি প্রতিদিনই 55 থেকে 65 জন রোগী এখানে ভর্তি হয় এবং মাসে যেটা দাঁড়ায় 2000 জনেরও বেশি। এছাড়াও আমরা দেখেছি প্রতিদিন এখানে যে ডায়রিয়া আক্রান্ত অথবা নিউমোনিয়া আক্রান্ত হয়ে প্রায় বিশেষ করে 2 থেকে 3 জন রোগী এখানে প্রতিদিনই মারা যায় বলে আমাদের হাসপাতালের চিকিৎসক জানিয়েছিলেন। আমরা এখানকার রোগীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদের রোগীর স্বজনদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে এলাকায় যে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে তাদের যে শ্বাসকষ্ট শুরু হয়, এরপরে তারা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিয়ে যায় এবং ডাক্তারের যে বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেগুলো চেম্বারে নিয়ে যায়। সেখান থেকে মূলত তাদের অবস্থা, স্বজনদের অবস্থা, শিশুদের অবস্থা বেশি খারাপ হলে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আমরা এখানকার যে হাসপাতালের চিকিৎসক রয়েছেন তার সঙ্গে একটু কথা বলতাম। তিনি আমাদের যেমনটা জানিয়েছেন যে এখানে যে হাসপাতালের যে
শিশুরা রয়েছেন সেই শিশুরা অধিকাংশ শিশুই মূলত ডায়রিয়া আক্রান্ত এবং নিউমোনিয়া আক্রান্ত হয়ে এখানে হাসপাতালে ভর্তি হন এবং সাধারণত নর্মাল যে রোগ সেই রোগটা নিয়ে তারা উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখান থেকে ট্রিটমেন্ট নিয়ে তারা ভালো হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজে আনা হয় এবং এখান থেকে মূলত ডায়রিয়া আক্রান্ত এবং নিউমোনিয়া আক্রান্ত হয়ে প্রতিদিনই মোটামুটি 2 থেকে 3 জন রোগী মারা যায়। এছাড়াও আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের আমরা যে ডাক্তাররা রয়েছেন সেই ডাক্তারদের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদের যেমনটা জানিয়েছেন যে এখানে যে তারা বাড়তি পরামর্শ দিচ্ছেন, তারা আসলে রোগীদের বাড়তি পরামর্শ দিচ্ছেন যে তাদের যে শীতের তীব্রতা সেই তীব্রতা বাড়ার সাথে সাথে যাতে রোগীদের বাড়তি যত্ন নেওয়া হয় এবং যে অ্যান্টিবায়োটিক ব্যবহার সেই অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে তারা সতর্কভাবে তারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারে। এই ছিল চট্টগ্রাম থেকে। শহীদ, ধন্যবাদ আপনাকে। পর্যটন মৌসুম হওয়ায় মাঝে মাঝে লোকারণ্যে পরিণত হয় বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত। 550-র বেশি হোটেল ও রিসোর্টের 80% বেশি কক্ষ বুকিং থাকছে। তবে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন এই মৌসুমের সাপ্তাহিক ছুটির দিন সহ অন্যান্য সময় শতভাগ বুকিং থাকার কথা ছিল, কিন্তু জাতীয় নির্বাচনের কারণে অনেকেই ইচ্ছা থাকলেও কক্সবাজার ভ্রমণে যাচ্ছেন না। নোনা জলে সমুদ্র স্নানের পাশাপাশি জেটি স্কি, বিচ বাইক বা ঘোড়ায় চড়া সব মিলিয়ে উৎসব মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। বিস্তৃত বালিয়াড়িতে ঘোরাঘুরির ফাঁকে প্রিয় মুহূর্তগুলো বন্দী করছেন ক্যামেরার ফ্রেমে। কেউ আবার সৈকতের কিটকট চেয়ারে বসে অনুভব করছেন সাগরের হিমেল পরশ। ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত সৈকতের সুগন্ধা পয়েন্ট সহ পুরো সাগরতট এখন প্রাণ চাঞ্চল্যে ভরপুর, যেখানে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। আমার অনেক বেশি ভালো হতেছে, অনেকদিন পরে আসছি তো। প্রত্যেক বছরই আমাদের আসা হয়, পরিবেশটা ভালোই লাগে, এসে খুবই ভালো লাগছে। সবাই পরিবার পরিজন নিয়ে আসছি, অনেকদিন পর আমরা আসছি, সেজন্য আমাদের ফিলিংসটা হচ্ছে অন্যরকম। নিরাপত্তা যথেষ্ট জোরদার আছে, কোনো প্রবলেম আমি ফেস করিনি এই পর্যন্ত কোনোদিন। পর্যটকদের সমাগম ভালো থাকলেও ব্যবসায়ীরা বলছেন অন্য বছরগুলোতে এই সময়ে সব হোটেল মোটেলে শতভাগ বুকিং থাকলেও এবার থাকছে 80%। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে অনেকেই ভ্রমণে আসতে পারেননি, ফলে কিছুটা হলেও ভাটা পড়েছে ব্যবসায়। সাধারণত আমরা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাসকে পর্যটন মৌসুম এবং ভরা মৌসুম মনে করি। ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন প্লাস রোজা, এই কারণে ট্যুরিস্টের একটু হুমড়ি খেয়া বা ওইভাবে যে একটা ট্যুরিস্ট আসে সেটার আগমনটা আসলে দেখতেছি না। পর্যটকদের নিরাপত্তায় বালিয়াড়িতে টাঙানো হয়েছে লাল পতাকা, সতর্ক অবস্থানে লাইফগার্ড কর্মীরা। আমাদের নিরাপদ জোন রয়েছে, নিরাপদ জোনের পাশাপাশি ডেঞ্জার জোন এরিয়া রয়েছে যেখানে আমরা লাল পতাকা টাঙিয়ে থাকি। তো অনেক পর্যটক দূরে চলে যায়, তাদেরকে আমরা কাছাকাছি নিয়ে আসি যাতে কোনো ধরনের হতাহত বা দুর্ঘটনা না ঘটে। শুধু পর্যটন মৌসুম বা ছুটির দিনগুলোতে নয়, সারা বছরই ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত থাকবে কক্সবাজার সমুদ্র সৈকত, এমন প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলা এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।